আপনি দাঁড়ান, পেছনে যান, পেছনে যান। মোষের পেটে মানুষ। আমি তো এসেছিলাম আমার ফ্রেন্ড রেখার বিয়েতে, কিন্তু আমি কি করে জানবো যে আমি ফেসে যাবে এরকম বিপদে? ওই তো এসে গেছে আমাদের মেয়ে। হাই বাবা, হাই মা। মেয়েটা একেবারে আমাদের মডার্ন হয়ে গেছে গো। কেমন আছিস? জামাই কোথায়? দেখতে পাচ্ছি না তো। ও একেবারে বিয়ের দিন আসবে। হাই দাদা। দেখো বৌদি কোথায়? এই তো, কেমন আছিস? কেমন আছিস তুমি? কি সুন্দর লাগছে তোকে। হাই দাদা। ও হাই বিনয়, কেমন আছো তুমি? গুড। কি ব্যাপার, তুমি তো এখনো সালমান খানের মতো লাগছে। আচ্ছা বাবা, পরশু না বিনয়কে পাঠাতে হবে এয়ারপোর্টে ওকে আনতে। আমি ওকে বলে এসেছি যে বিনয় ওকে এয়ারপোর্টে আনতে অবশ্যই যাবে। ঠিক আছে মা, পাঠিয়ে দেবো, কিন্তু দেখো বাবা নিজের ভটভটি করে যেও না, গাড়ি নিয়ে যাবে। আরে জামাই আসছে, বুঝলে তো। ঠকে দিস না যেন। বাজারে গেছিলি তুই? এই যাচ্ছি আমি। যা। ভেতরে চলো। আরে চল চল, চল চল, ভিতরে চল। আরে চল চল চল। কত কাজ পড়ে আছে, চলো তাড়াতাড়ি চলো। হ্যালো, পৌঁছে গেছো তুমি? আরে অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, আর এই পার্কিং এরিয়াতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, কেন বিনয় পৌঁছয়নি এখনো? আরে হিরো মানুষ, কোথাও মেয়ে পটাতে ব্যস্ত হয়ে গেছে। চুপ করো, ও একদমই ওরকম নয়, পৌঁছে যাবে এক্ষুনি হয়তো। আচ্ছা শোনো, আমরা রেখার বিয়ের জন্য এক্ষুনি বেরোচ্ছি। তুমি এক কাজ করো, তুমি ওখানে ডিরেক্টলি পৌঁছে যেও, কেমন? আচ্ছা তোমরা বেরো, আমি যাচ্ছি। ঠিক আছে, মণ্ডপে দেখা হচ্ছে। ওকে, হ্যাঁ বিনয় আসুক তো আগে। লাভ ইউ, তাড়াতাড়ি চলে এসো। ওকে, বাই। বাই। জানো বৌদি, 50 ভরি তো শুধু হারই আছে। আর এবারে প্ল্যান কি জানো? এবারে আমার প্ল্যান হলো যে জুয়েলারি এখান থেকেই বানাবো। অনিকেত আসছে 50টা সোনার বিস্কিট নিয়ে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। আর এখানে গয়না অসাধারণ বানায়, তাই না মা? বাকি কথা ফিরে এসে হবে। হ্যাঁ। এবার যাই বিয়েতে, দেরি হচ্ছে। চলো বাবা, চলো। সেটাই তো বলছি, চলো। অসুরভি, কি করব? সবাই যাব নাকি অনিকেতের জন্য এখানে অপেক্ষা করব? না বাবা, আমার ওর সাথে কথা হয়েছে, ওর ফ্লাইট ল্যান্ড করে গেছে। আমি ওকে বলে দিয়েছি যে বিনয় ওকে পিক করে এখানে নিয়ে আসবে, তারপর ও ডিরেক্টলি মণ্ডপে চলে যাবে। আরে বাড়িতেও তো কাউকে একটা থাকতে হবে না, অনিকেতকে রিসিভ করার জন্য। হ্যাঁ, সেটাও তো ঠিক। তোমরা এগো, আমি বাড়িতে আছি। অনিকেতকে আমি না নিয়ে দাদা, আসছি। তোমার দেরি হয়ে যাবে, বিনয় তোকে নিয়ে আসবে এখানে। তোকে আমার চিন্তা করতে হবে না, তোমরা সবাই যাও। বাবা তুমিও যাও। একটা কাজ করি, বরং আগে মেয়েদের পাঠিয়ে দে, তোমরা বরং এগিয়ে যাও, আমরা পরে যাচ্ছি। আচ্ছা সুনীল, তুইও থেকে যা। হ্যাঁ বাবা। উঠে পড় মা, ওঠ। চল রে, আয় টিনা, চল। চল। এদিকে আয়। এ অনিকেতের কি হলো বলতো, এখনো পর্যন্ত এলো না। জানি না বৌদি, আমি কখন থেকে ফোন করছি, কিন্তু ওর ফোন নট রিচেবল বলছে। আরে ভূষণকে ফোন কর না। মা, 10 মিনিট অন্তর অন্তর ফোন করছি, কিন্তু দাদার ফোনেও লাগছে না। পেয়েছি।
হ্যালো দাদা। সুরভি, অনিকেত কোথায় আছে? তোর কথা হয়েছিল না ওর সাথে? কোথায় ও? হ্যাঁ দাদা, যখন ওর সাথে কথা হয়েছিল তখন ও এয়ারপোর্টে বিনয়ের জন্য অপেক্ষা করছিল। না বিনয়কে ফোনে পাচ্ছি না ওকে ফোনে পাচ্ছি। ঠিক আছে, তুই চিন্তা করিস না। তোরা সবাই খাওয়া দাওয়া শেষ কর আর তাড়াতাড়ি বাড়ি আয়। কিন্তু তোমাদের খাবার? আরে তোকে আমার কথা ভাবতে হবে না, তোরা খেয়ে নে, আমরা এখানে কিছু ব্যবস্থা করে নেবো। কি হলো? কি বলছে ওরা? মা বাড়ি চলো চলো। আরে মেয়েটাকে নিয়ে আয় আয়। চল। অনিকেত এসেছে? বিনয় আসেনি এখনো? অনিকেত? আমি ওখানে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেলাম, কিন্তু অনিকেত ওখানে আসেইনি। কি বাজে কথা বলছিস? ওর কথা হয়েছে অনিকেতের সাথে। হ্যাঁ, আমার সঙ্গে যখন কথা হয়েছিল তখন ও ইন্দোর পৌঁছে গেছিল। আরে আমি ওখানে সব জায়গায় ওনাকে খুঁজেছি, কিন্তু ওনাকে আমি খুঁজেই পেলাম না। ব্যাপারটা কি? অন্য কোনো কথা এক্ষুনি বল, নাহলে পরে। আমি ওখানে 3 ঘন্টা ধরে অপেক্ষা করেছি। এই 10 মিনিট আগে আমি ওনাকে ফোনও করেছিলাম, কিন্তু ওনার ফোন নট রিচেবল আসছিল। আপনি নিজেও ট্রাই করুন না। কোথায় গেল? চিন্তা করিস না রে মা, এসে পড়বে। হ্যাঁ এসে পড়বে, চল আসবে। দেখুন ভগতরাম বাবু, আপনার জামাইকে এয়ারপোর্টে আনতে কেউ গেছিল না? হ্যাঁ, ওই বিনয়, আমাদের ম্যানেজার। কোথায় সে? গেছে কোথায়? দুধের দোকানে গেছে বাবা। মহাশয়, এই কেসটা শুধু বিনয়ের মৃত্যুতেই সীমিত নয়, কেসটা এর থেকেও দূরে গড়ায় গেছে। সুরভির স্বামী অনিকেত শর্মা এখন নিখোঁজ। সুরভি এই কেসের সাক্ষী, এই কেসের অভিযুক্ত ভূষণ পালের নিজের বোন, যিনি এই কেসটাতে খুবই গুরুত্বপূর্ণ। তিনি আপনারে এই কেসটার ব্যাপারে সবিস্তারে এবং ক্রমানুসারে কইবেন, ইন ডিটেল, ক্রোনোলজিক্যালি। বলুন আপনি। ইওর অনার, আমি এই কথাটা বলতে ভীষণই লজ্জিত যে এই মানুষটা আমার দাদা। এই দাদা নয়, এই কসাই। ইওর অনার, কসাই। ইওর অনার, ওই দিন অনিকেত দুবাই থেকে আসছিল। হ্যালো, পৌঁছে গেছে তুমি? আরে অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, আর এই পার্কিং এরিয়াতে অনেকক্ষণ দাঁড়িয়ে বিনয় আছি। পৌঁছনি এখনো পর্যন্ত? আরে হিরো মানুষ, কোথাও মেয়ে পটাতে ব্যস্ত হয়ে গেছে। চুপ করো, ও একদমই ওরকম নয়। পৌঁছে যাবে এক্ষুনি হয়তো। এবারে আমার প্ল্যান হলো যে জুয়েলারি এখান থেকেই বানাবো। অনিকেত আসছে 50টা সোনার বিস্কিট নিয়ে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। আর এখানে গয়না অসাধারণ বানায়, তাই না মা? বাকি কথা ফিরে এসে হবে। এবার যাওয়া যাক বিয়েতে। চলো দেরি বাবা, হচ্ছে। চলো। সেটাই তো আমি বলছি, চলো। বিনয় বিমানবন্দর পৌঁছেছে? না, যখন আমার সাথে কথা হয়েছিল তখন পৌঁছয়নি। ওর ফোনও নট রিচেবল, কিন্তু ও পৌঁছে যাবে। হ্যাঁ, তো বাড়িতেও তো কাউকে না কাউকে থাকতে হবে না? একটা কাজ করি, বরং আগে মেয়েদের পাঠিয়ে দে, তোমরা বরং এগিয়ে যাও। ইউর অনার, এই জন্য আমি, আমার মা আর আমার বৌদি আমরা সবাই চলে গিয়েছিলাম বিনের বিয়েতে। কিন্তু তারপর 3 ঘন্টা হয়ে যায়, কিন্তু অনিকেত বিয়েতে পৌঁছয় না। হ্যালো দাদা। সুরভি, অনিকেত কোথায়? তোর কথা হয়েছিল না ওর সাথে? কোথায় ও? হ্যাঁ দাদা, যখন ওর সাথে কথা হয়েছিল তখন ও এয়ারপোর্টে বিনয়ের জন্য অপেক্ষা করছিল। না বিনয়কে ফোনে পাচ্ছি না ওকে ফোনে পাচ্ছি। ঠিক আছে, তুই চিন্তা করিস না। তোরা সবাই খাওয়া দাওয়া শেষ কর আর তাড়াতাড়ি বাড়ি আয়। অনিকেত এসেছে? বিনয় আসেনি এখনো? অনিকেত? আমি ওখানে
অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেলাম, কিন্তু অনিকেত ওখানে আসেইনি। কি বাজে কথা বলছিস? ওর কথা হয়েছে অনিকেতের সাথে। হ্যাঁ, আমার সঙ্গে যখন কথা হয়েছিল তখন ও ইন্দোর পৌঁছে গেছিল। তারপরের দিন সকালে আমি যখন ভূষণ দাদার ঘরে যাই, বৌদি, বৌদি, এটা তো অনিকেতের মতো ব্যাকপ্যাক। অনিকেতের ব্যাগ ভূষণ দাদার ঘরে। এটা এটা কি? তুমি জানো না এটা কি? অনিকেতের লেদার ব্যাগ। তোমার ঘরে আলমারির পেছনে তুমি ওর ব্যাগ লুকিয়ে রেখেছিলে। আমার ঘরে? অ্যাক্টিং করো না দাদা, তুমি খুব ভালো করে জানো এটা অনিকেতের। কোথায় অনিকেত? আরে আমি কি করে জানবো কোথায় অনিকেত? তুমি জানো না, তাহলে কে জানে? অনিকেতের লেদার ব্যাগে এয়ারপোর্ট সিকিউরিটির কালকে ডেট রয়েছে। তার মানে অনিকেত কালকে ইন্দোরে চলে এসেছিল। শুধু ইন্দোরেই না, ও এই বাড়িতেও এসেছিল। কিন্তু তুমি ওনাকে কোথাও, কোথায় অনিকেত? বলো দাদা, অনিকেত কোথায়? দাদা প্লিজ বলো, অনিকেত কোথায়? ওর মাথা খারাপ হয়ে গেছে। ব্যাস, অনেক হয়ে গেছে। ব্যাংক থেকে লোন আপনারা নিয়েছেন, আর তার কিস্তি বিগত 3 বছর ধরে আমি দিয়ে যাচ্ছি। কেন? আমি জামাই বলে। কিন্তু এখন আর নয়। এখন আমার তরফ থেকে ব্যাংকে একটাও কিস্তি যাবে না। আমার বিজনেসের জন্য দুবাইতে প্রচুর টাকা দরকার। এখন আর এখানে কিচ্ছু আসবে না। এটা তো ভুল বাবা। দাঁড়াও, আরে দেখছি। এরকম করে তো আমাদের অসুবিধা হয়ে যাবে না? কি অসুবিধা হবে শুনি? এত বড় গোয়াল আছে, চালাও ওটাকে। নিজেদের মজ মস্তি ফষ্টি নষ্টি বন্ধ করো। কাজ করো, পরিশ্রম করো, যেটা আমি করি দুবাইতে। তোমাদের মতো বাড়িতে পা দোলাই না আমি। কি ছেলে তৈরি করেছেন আপনি? একটা তো ফাঁকিবাজ, আর এইটা অকর্মার ঢেকি। জামাইবাবু! কি কি? কি হচ্ছে? কি বললি? কি বললি? ভদ্রভাবে কথা বল আমার সাথে। মিলর্ড, ভূষণ পালের ঘর থেকে অনিকেতের লেদার কেসটা পাওয়া যাওয়ায় সাক্ষী সুরভি নিশ্চিত হইয়া যান যে পুরানো এই ঝগড়ার কারণে ওনার স্বামীরে ওনার পরিবারের লোকেরা কোথাও হাওয়া কইরা দিছে। স্যার, আমার স্বামীকে আমার বর্দাই গায়েব করে দিয়েছে। সুরভি, তোর মাথা খারাপ হয়ে গেছে। পাগল হয়ে গেছিস তুই। আরে আমি তোর দাদা, আমি এরকম কেন করব? হ্যালো, কি? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। আপনারা চলুন আমার সাথে, আসুন। চল বসে যা, গাড়িতে বসে যা। আমি কি করেছি? আর কি করবি? তোর বোন FIR এ তোর নাম লিখিয়েছে। সোনার ব্যাগ তোর ঘর থেকে পাওয়া গেছে, আর এখন এই লাশ। যা কিছু বলার পুলিশ স্টেশনে গিয়ে বলবি। চল। আরে কিন্তু আপনি স্যার, বস গাড়িতে। ও তো বাবা, নির্দোষ, আমি- স্যার। আমি স্যার, ও কিছু- নির্দোষ। আমি কিছু করিনি। ইউর অনার, আমার স্বামীর গায়েব হবার ব্যাপারে বিনয় জানতো। ও কাউকে কিছু বলবার আগেই আমার বর্দা ওকে মেরে ফেলেছে। ইয়োর অনার, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী স্বর্গীয় বিনয়ের মৃত্যু হয় বিষ খাওয়ার ফলে, অথবা অন্য কারো দ্বারা ওনারে বিষ দেওয়ানের আই অবজেক্ট ইয়োর অনার। প্রসিকিউটর দোষারোপ করছেন। ইয়োর অনার, বিনয়ের মৃত্যু হয় বিষ খাওয়ার ফলে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বিনয়ের শরীরে কোথাও আঘাতের চিহ্ন ছিল না। যদি সংঘর্ষ হয়েই থাকতো, স্ট্রাগল হয়েই থাকতো, তাহলে আঘাতের চিহ্ন থাকা উচিত ছিল, অথচ সেটা ছিল না। কাউকে মারা,
কাউকে বিষ দেওয়ার প্রসেসে তাদের মধ্যে ঝাপটাঝাপটি হওয়া উচিত ছিল। আরে আরে বন্ধু করতেছেন কি? এতে বিষ আছে। হ্যাঁ ক্ষমা করবেন, হইতেও তো পারতো। ক্ষমা করবেন মিলর্ড, যদিও এই জলের মধ্যে বিষ নাই, কিন্তু যদি এতে থাকতো তাইলে এনার মৃত্যু হইতে পারত না। কোথাও কোনো সংঘর্ষ, কোথাও কোনো স্ট্রাগল। এটা ছাড়াও পুলিশ তদন্ত কইরা দুইটা এমন গুরুত্বপূর্ণ সাক্ষী পাইছে যারা যেই দিন বিনয়ের লাশ পাওয়া যায় তার আগের রাত্রেই ভূষণ পালের সাথে বিনয়রে দেখেছিল। অনুমতি দিচ্ছি। জজ সাহেব, বিনয় আর এই ভূষণ পাল কোনো একটা ব্যাপার নিয়ে কথা বলছিল। ভাই তুই বুঝতে পারছিস না, আজ নয়তো কাল পুলিশ সবকিছু জেনেই যাবে। আর একবার যদি আমরা আইনের জালে জড়িয়ে পড়ি না, তাহলে সবাই সবকিছু জেনে ফেলবে। কি বাজে বকছিস তুই? তোর মাথা ঠিক আছে? আর যদি আজকের পরে এরকম উল্টোপাল্টা কথা আবার বলিস তাহলে প্রাণে মেরে দেবো, প্রাণে। কথা নয় সাহেব, বরং একে অপরের সাথে জোরে জোরে তর্ক করছিল, আর এত জোরে তর্ক করছিল যে আমি দেখে হয়রান হয়ে যাই। ধন্যবাদ, আপনি আসতে পারেন। ধন্যবাদ। মিলর্ড, বিনয়ের মৃত্যু হয়ে গেছে। অনিকেত এখনো নিখোঁজ। এই হত্যা আর এই নিখোঁজ হওয়া খুবই গভীর একটা ষড়যন্ত্র। আর বিনয়ের মৃত্যুর কারণে এই ষড়যন্ত্রের এক একটা সূত্র আইসা মিলে যাইতেছে। কি হয়েছিলটা কি সেই দিন? যেই দিন অনিকেত দুবাই থেকে ভারতে ফিরে আইছিল। মিলর্ড, সেই সন্ধ্যায় বিনয় অনিকেতরে নিতে এয়ারপোর্ট পৌঁছালো। দেরি কইরাই হোক না কেন, কিন্তু পৌঁছেছিল। আরে অনিকেত বাবু, আরে অনেক দেরি করে ফেললে। সব ঠিকঠাক তো? ফার্স্ট ক্লাস। আমি তো ওই দিকে অপেক্ষা করছিলাম, আপনি চলুন চলুন। চলো। বিনয়, এটা কোন জায়গা? আমরা তো বাড়িতে। আরে ভূষণ, কেমন আছো? অনিকেত আসছে 50টা সোনার বিস্কিট নিয়ে। আরে আমার জামাই বাবু, কোথায় ছিলেন এতদিন? আর 2 দিন পরে বিনয়রে চুপ করানোর জন্য ভূষণ পাল বিনয়রে বিষ খাওয়াইয়া মাইরা ফেলল। এখনো পর্যন্ত এই কেসের পক্ষে পেশ করা তথ্য আর সাক্ষীর বয়ানের ভিত্তিতে একটা কথা তো ঠিক যে অভিযুক্ত ভূষণ পালের সঙ্গে বিনয়ের মৃত্যু কোনো না কোনো সম্পর্ক ঠিকই রয়েছে। এক্ষেত্রে আমি আমার রায় শোনানোর আগে ডিফেন্স লয়ার মিস্টার সত্যম ইজ নট ইন দ্য কোর্ট। আছেন কোথায় উনি? আই এম সরি ইয়োর অনার, আই এম রিয়েলি ভেরি সরি।
মিস্টার সত্যম, আপনি এইভাবে কোর্ট চলাকালীন বাইরে যেতে পারেন না। ইউ শুড নো দ্যাট ইট ইস এ কন্টেম্প্ট অফ কোর্ট। আই এম রিয়েলি সরি ইওর অনার, কিন্তু এই মাত্র আমার হাতে কিছু এমন প্রমাণ এসেছে যেটা এই কোর্টের ভেতর পেশ করাটা খুব দরকারি। এটা এই কেসের দিক পরিবর্তন করে দেবে ইওর অনার। প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমার হাতে একটা ইন্টারেস্টিং কুরিয়ার এসেছে। এই কুরিয়ারটা মৃত বিনয় সুরভিকে পাঠিয়েছিলেন। ইয়েস ইওর অনার, এই কুরিয়ারটা বিনয়ের মৃত্যুর ঠিক একদিন আগে, মানে 14ই জুলাইতে এসেছে। রেজিস্টার ডাকের মাধ্যমে পাঠানো এই কুরিয়ারটা ভাগ্যক্রমে ওনার বাবার হাতে চলে যায়। কি লেখা আছে চিঠিটায়? খুব ইন্টারেস্টিং লেটার এটা ইওর অনার। এই চিঠিটাতে বিনয় আর সাক্ষী সুরভির প্রেমের সম্পর্কের ব্যাপারে লেখা রয়েছে। কেনাই ইয়েস। ইওর অনার, লেখা আছে, সুরভি, এটা ঠিক হলো না। মানলাম যে অনিকেত আমাদের ভালোবাসার মধ্যে দেওয়াল ছিল, মানলাম যে ও আমাদের দেখা সাক্ষাৎ করার পথে বাঁধা ছিল, কিন্তু ওকে মেরে আমরা বাঁচতে পারবো না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, ওকে মেরে আমরা বাঁচতে পারবো না। কিন্তু অন্যায় তো আমরা করেই ফেলেছি। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, কিন্তু আমি ভেতরে ভেতরে গুমরাচ্ছি। বারে বারে অনিকেতের চেহারা মুখের সামনে চলে আসছে, আমি সহ্য করতে পারছি না। আমরা পাপ করে ফেলেছি সুরভি, পাপ করে ফেলেছি। আমি নিজেকে শেষ করে ফেলছি। যদি কোনো পৃথিবী থাকে এর পরে, তাহলে আমরা সেখানেই দেখা করব। তোমার প্রিয় বিনয়। ইওর অনার, আমি উইটনেস বক্সে সুরভির বাবা ভগৎ রামকে ডাকতে চাই। অনুমতি দিচ্ছি। ধর্মাবতার, ওপরওয়ালার দয়াতে সমাজে আমার একটু সম্মান আছে, আর ওই হলো আমাদের মেয়ে। আমরা সকলে ওকে খুব ভালোবাসি, আর ও দাদাও। আর ও দাদার উপর যে অভিযোগ করেছে সেটা একদমই ফালতু, একদমই বাজে কথা। ধর্মাবতার, আমি আপনাকে সত্যিটা বলতে চাই। ওর আর বিনয়ের স্কুলের দিন থেকে একটা সম্পর্ক ছিল, তাই নিয়ে জ্ঞাতিদের মধ্যে চিচিক্কা শুরু হয়েছিল। ও তো আমার ভাগ্য ভালো ছিল যে অনিকেতের মতো ছেলে পেয়ে যায়, তাই আমি ওর বিয়ে দিয়ে দিই। শেষ রক্ষে হলো না, বিয়ের পরেও ওর আর বিনয়ের প্রেম খেলা চলতেই থাকলো। মেয়েটা যখনই দুবাই থেকে আসতো, বিনয় বরাবর ওর পেছনে পড়ে থাকতো। সুরভি, ধর্মাবতার, বিনয় আমার কর্মচারী ছিল, ভালোই কাজকর্ম করত, আর আমার পুরো গোয়ালের ভার ওর উপরই ছিল। কিন্তু ওর উদ্দেশ্যটা সৎ ছিল না। কি করতাম আমি? আমার রক্তেই তো দোষ ছিল। আমার মেয়েই ওকে প্রশ্রয় দিত, তারপরও ঠিক করে নেয় যে অনিকেতকে পথ থেকে সরিয়ে দেবে। মেয়েটা আসতো, বছরে 1-2 বার আসতো আমাদের ওখানে, কিন্তু অনিকেতের সাথেই। কিন্তু এইবার ও আগের থেকে ঠিক করে ছিল, একা প্রথমে চলে আসে আর অনিকেত পরে আসে। কেমন আছিস? জামাই কোথায়? দেখতে পাচ্ছি না তো। ও একেবারে বিয়ের দিন আসবে। ওরা দুজনে মিলে আগের থেকেই ঠিক করে রেখেছিল। আচ্ছা বাবা, পরশু না বিনয়কে পাঠাতে হবে এয়ারপোর্টে ওকে আনতে। আমি ওকে বলে এসেছি যে বিনয় ওকে এয়ারপোর্টে আনতে অবশ্যই যাবে। বিয়ের দিন বিমানবন্দর থেকে নিজে তো ফিরে আসে, কিন্তু অনিকেত আসে না। অনিকেত? আমি ওখানে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেলাম, কিন্তু অনিকেত ওখানে আসেনি।
বিনয় অনিকেতকে বিমানবন্দর থেকে তোলে আর তারপর রাস্তায় কোথায় ওকে প্রাণে মেরে ফেলে। জিনিসপত্র সব রাস্তায় এদিক ওদিক ফেলে দেয় আর কিছু নিজের সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরে, আর লেদারের পাউচটা ভূষণের ঘরে আলমারির পেছনে ঢুকিয়ে দেয়। ধর্মাবতার ভূষণ বিনয়কে মারেনি, বরং বিনয় নিজেই নিজের কাজে এতটা লজ্জিত হয়ে যায় যে আত্মহত্যা করে। অনিকেত, আমি ওখানে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেলাম, কিন্তু অনিকেত ওখানে আসেনি। কি আর বলবো, ওই শয়তানটাকে কি বলবো, যেখানে আমার ঘরেই বিভীষণ আছে। ধর্মাবতার ভূষণ বিনয়কে মারেনি, বরং বিনয় নিজেই নিজের কাজে এতটা লজ্জিত হয়ে যায় যে আত্মহত্যা করে। এসব মিথ্যে কথা ইওর অনার, সব মিথ্যে কথা। অর্ডার অর্ডার, আপনার যা বলার আছে আপনি উইটনেস বক্সে এসে বলুন। ইওর অনার, আমার বাবা যা কিছু বলছে সব মিথ্যে কথা। বাবা, তোমার লজ্জা করছে না? কোন স্বার্থে তুমি মিথ্যে কথা বলছো? জামাইয়ের টাকায় কোন প্রাসাদ বানাবে তুমি? লর্ড, এই সব তথ্য তো আমার মগজে ঢুকতেছে না, আর যেসব তথ্য মগজে ঢোকে না সেগুলো ঢোকাতে তো হইব, আর তার জন্য আমার একটু সময় চাই। পরবর্তী শুনানি কাল সকাল 11টার সময় হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। এই কেঁদো না তো, চুপ করো। আমি কোথায় কাঁদছি? তুমি এটা ভালো করোনি। মুখে কালি লেপে এসো কোর্ট থেকে। যেটা সত্যি ছিল সেটাই বলেছি। জল দাও। স্টেট ভার্সেস ভূষণ পাল। প্রসিড। মিলর্ড, এটা কি পড়াচ্ছেন মিস্টার মদন ত্যাগী? এটা কি কোনো স্কুলের বাচ্চার প্রবন্ধ? আগে না, প্রবন্ধ নয়, একখান কবিতা, বিনয়ের লেখা একখান কবিতা। মিলর্ড, বিনয় বেশি দূর পড়াশোনা জানতো না, শুধু 7ম শ্রেণী পার করছিল, আর বাংলাতে তো কোনোদিনই পাশ করে নাই। আপনি দেখেন ওর ভাষা, ওর লেখনির ব্যাকরণ। ইওর অনার, ত্যাগী সাহেব কোর্টের সময় নষ্ট করছেন। এটা কোর্ট, এটা ব্যাকরণের ক্লাস নয়। বন্ধুবার, আপনি একদম সঠিক কথা কইছেন। এটা ব্যাকরণের ক্লাস তো একেবারেই নয়, কিন্তু এটা তথ্য আর সাক্ষ্যর উপর ভিত্তি কইরা চলা জায়গা। এটা আদালত, যেখানে সব জিনিস সব কথারে সত্যের রূপে পেশ করা উচিত। আর এইটা দ্বিতীয় পত্র, মিলর্ড। এটা সেই পত্রটা যার জেরক্স কপি, যা তথাকথিতভাবে বিনয় নিজের মৃত্যুর আগে সুরভীরে লিখছিল, যেইটা আপনি আদালতে পেশ করছিলেন। মহাশয়, আমি শুধু এইটাই কইতে চাই যে এই হাতের লেখা আর এই হাতের লেখা আলাদা। আমি প্রথমে এই আসল লেখাটা পড়তে আসি, যেটা আমি এক্ষুনি পেশ করলাম। প্রকৃতি আমাদের খাম খেয়ালি, প্রকৃতি মোদের জগৎ জননী, প্রকৃতি ধরিত্রীর বনমালী, প্রকৃতি দিয়েছে শ্যামল ধরনী। এতে না তো ব্যাকরণটা সঠিক, না ভাষার ওপর দখল, না বিশেষ্য আর সর্বনাম ব্যবহারের বোধ। এদিকে অন্যদিকে আমি এই পত্রটাও পড়তে আসি, যেটা আপনি পেশ করেছিলেন আর তথাকথিতভাবে বিনয় সুরভীরে লিখছিল। সুরভী, এটা ঠিক হলো না। মানলাম অনিকেত আমাদের প্রেমের মধ্যে বাধা হয়েছিল, মানলাম ও আমাদের দেখা করায় বাধা দিচ্ছিল, কিন্তু ওকে মেরে আমরা বাঁচতে পারবো না। আজ নয়তো কাল সত্যি সামনে আসবে, তখন কি হবে? কিন্তু এখন অপরাধ তো আমরা করেই ফেলেছি। একদম ঠান্ডা মাথার মার্জিত রকমের ভাষা, কোনো ত্রুটি নাই।
অর্ডার অর্ডার। এই কোর্ট ডিফেন্সকে সতর্ক করছে যাতে উনি কোর্টের সামনে এমন কোনো এভিডেন্স না রাখেন যেটা সত্যতা প্রমাণিত হয়নি। এরকম দেখলে কোর্ট কঠোর তৎপরতা অবলম্বন করবে। অনিকেত শর্মা এখনো নিখোঁজ। পুলিশ পরে শুনানিতে এই ব্যাপারে করা তদন্তের রিপোর্ট কোর্টে জমা করবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড টিল ফ্রাইডে। বেদা, কি করছিস তুই এখানে? চল না খেলি। তুই জানিস এর মধ্যে কি আছে? ভুসি। এর মধ্যে মানুষ আছে। মানুষ? হ্যাঁ, মানুষ আছে। তুই এটা কি বলছিস? আরে এখানে মানুষ নয়, ভুসি আছে। না, আমি দেখেছি এর মধ্যে মানুষ আছে। কাল রাতে কয়েকজন লোক এসেছিল এখানে। ওরা এই মহিষটাকে মারে আর তার পেটের ভেতর ওই মানুষটাকে ঢুকিয়ে দেয়। পুলিশ 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 পুলিশ! দাঁড়ান আপনারা, আপনি দাঁড়ান, পেছনে যান, পেছনে যান। মোষের পেটে মানুষ? হ্যাঁ বাবু, বলো, কি দেখেছিলে তুমি? লোকগুলো আসে আর একটা মানুষ ছিল যে শুয়েছিল, আর ওই মানুষটাকে মহিষের পেটের ভেতর ঢুকিয়ে দেয়। কোর্টের কার্যপ্রণালী শুরু করা হোক। মিলর্ড, আদালতে উপস্থিত এই ছোট্ট মেয়েটি এত ভয়ানক একটা দৃশ্য দেখছে যেটা দেখা বড়দেরও ঘাম সইটা যাইব, তাকে শিহরণ লাগিয়া যাইব। ভগতরামের গোয়াল ঘরে আগে মানুষের নিষ্ঠুরতার এর ঠিকা বড় উদাহরণ আর কি হইতে পারে যে একজন মানুষ অন্য একজন মানুষরে মাইরা কোন জন্তুর পেটে ঢুকাইয়া দেয়। প্রশ্নটা এই যে ওই দিন ভগতরামের গোয়াল ঘরে এই ঘোর নিষ্ঠুর ও নির্মম কাজটা করেছিল কারা? সেই বিষয়ে আমি মাননীয় আদালতের কাছে ছোট্ট বিদ্যারে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইতেছি। ইওর অনার, এটা তামাশা, একটা নাটক ছাড়া আর কিচ্ছু না। এটা মোটেই নাটক নয় সত্যম বাবু। ডোন্ট ইনসাল্ট দ্য কোর্ট। একটা লাশ পাওয়া গেছে, তাও কিনা মোষের পেট থেকে। একটা লাশ যার এই কেসের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। ইউ মে প্রসিড। আসো মামুনি, আসো, ভয় পাইও না। বলো তো মামুনি, সেই রাতে যারে তুমি সেই গোয়াল ঘরে একটা মোষের পেটে একটা মানুষরে ঢোকাতে দেখলে, সেই লোকটা কি এখন এই আদালতে উপস্থিত আছে? ভয় নাই মামুনি, কও সে কি এখানে আছে? কও, ভয় নাই মামুনি, কও। ওই 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 আঙ্কেল। তারপর ওই যে, আর তারপর ওই যে ওনার পাশে বসে আছে ওই আঙ্কেল। এনারা ছাড়াও আর কেউ ছিল? আরো একজন আঙ্কেল ছিল, কিন্তু এখানে সে নেই। ঠিক আছে শোনা, তুমি খুব সাহসের কাজ করছো। এবার গিয়ে বসে পড়ো। মিলর্ড, অর্ডার অর্ডার। মিলর্ড, এই কেসটা এবার আয়নার মতো পরিষ্কার। মিস্টার ভূষণ, এবার আপনি আদালতে পরিষ্কার কইরা সত্যটা কন। ওই তো এসে গেছে, এসে গেছে।
ওয়েলকাম অনিকেত, কেমন আছো? খুব ভালো। আর তুমি আরে কেমন আছো? কেমন আছো? বেশ ভালো। ভালো এসো আছেন তো? বাবা এসো। অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। আপনারা কেমন আছেন? খুব ভালো। চলো ভেতরে চলো। আমি একটু বাড়ি থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে যাও। আমি তোমার পার্টে আরে না না, এমন করতে হবে না। আরে ছাড়ো না, আরে ছাড়ো ছাড়ো না না। প্লিজ, করতে দাও। আচ্ছা বাবা, এই দেখুন, হুম? এইবার সুরভির গয়নার সঙ্গে সঙ্গে না দুবাই থেকে গোল্ডের বিস্কিটও নিয়ে এসেছি। এই দেখুন, তাই? এরকম 50টা আছে। ভাবলাম সুরভির গয়নাটা এখান থেকেই বানিয়ে নি। খুব ভালো করেছে সুরভির, খুবই খেয়াল রাখো তুমি। আচ্ছা বাবা, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ একদম একদম তৈরি হয়ে নাও। আরে ছাড় আরে না। কি বলছো? আরে কে তোর? থ্যাংক ইউ। আপনারা আপনারা এটা কি করলেন? আপনারা সবাই অনিকেত বাবুকে মেরে ফেললেন? এই নে, কি এটা? না 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 না, রাখ এটা। লাশটাকে ঠিক জায়গায় পৌঁছে দিবি, বাড়ির মহিলারা চলে আসার আগে। যতটা বলেছি ততটাই করবি। চল। আচ্ছা রাখ এখানে। দাদা, এবার কি করবে? এখানে রেখে দে। কোথায় লুকাবে? তুই দাঁড়া। যত তাড়াতাড়ি সম্ভব একে এখান থেকে রওনা কর। নদীতে ফেল, নালায় ফেলে দে। যদি ইচ্ছা করে এটাকে জ্বালিয়েও দে। আরে জামাইকে এখন রাখো তো। আর রোজ সকালে জামাইবাবুর মুখ দেখে গুড মর্নিং উইশটা করে দেবো। আর এমনিতেও আমার ওই পুরোনো থাপ্পড়ের হিসাবটা মেটাতে হবে। জয় জামাইয়ের জয়। হ্যাঁ ভাই, তুই বুঝতে পারছিস না, আজ নয়তো কাল পুলিশ সবকিছু জেনেই যাবে। আর আর একবার যদি আইনের জালে আমরা জড়িয়ে পড়ি না, তাহলে সবাই সব জেনে যাবে। কিন্তু কি বাজে বকছিস তুই? তোর মাথা ঠিক আছে? আর যদি আজকের পরে এরকম উল্টোপাল্টা কথা আবার বলিস তাহলে প্রাণে মেরে দেবো, একদম প্রাণে। আরে আরে কি করছো? ছেড়ে দাও দাদা, ও কিছু করবে না। নে চা খা। না, ছাড় না ভাই। আরে চা খা না। নে নে নে। ভাই দেখ, যাই হোক না কেন, তুই লাশটাকে মোষের ভেতরে লুকিয়েছিস। আজ নয়তো কাল সবাই তো জেনেই ফেলবে। আমি জানি যে এসব তো আমি বলতে চাইছি যে জানতে পারলে তবে তো। দাদা, ওর বডিটাও কি মুষের ভেতরে ঢুকিয়ে দেবো? সকাল হতে চলেছে, আপাতত লাশটা এখানেই লুকিয়ে দিই।
মহাশয়। আইনের ইতিহাসে এরকম কম সময় আসে যেখানে অপরাধ ঘটে ঠিকই, কিন্তু সেখানে পাশবিকতা কথাটাও কম মনে হয়। একজন মা আর সন্তানের সম্পর্ক একদিকে, একটা পশুকে টানা হয়। নিজের সন্তান, নিজের মেয়ের জীবন সামান্য টাকার জন্য, কিছু সম্পত্তির জন্য তছনছ করে দেয়। কোর্ট ভগতরাম পাল আর তার ছেলেদের বিরুদ্ধে রায় শোনায়, যাতে ভূষণ পালকে আইপিসি সেকশন 302 আর 120 এর অন্তর্গত চোরা খুন আর খুনের জন্য পরিকল্পিত ষড়যন্ত্রের জন্য ফাঁসির শাস্তি শোনানো হয়, এবং ভগতরাম পাল আর সুনীল পালকে আইপিসি সেকশন 302 এর অন্তর্গত খুনিকে সাহায্য করার অপরাধে যাবজ্জীবনের শাস্তি ঘোষণা করে।